WBSSC SLST লাইফ সায়েন্স প্রিপারেশানে আমরা বটানি পোর্শন থেকে প্ল্যান্ট ফিজিওলজি, ফটোসিনথেসিস এবং রেসপিরেশন সেপ্টেম্বর মাসের শিডিউলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। আমরা ফটোসিনথেসিসে ফটোসিনথেটিক পিগমেন্ট এবং ফটোফসফোরিলেশন এই দুটো বিষয় অলরেডি প্রিভিয়াস ভিডিওতে পড়াশোনা করেছি। এখন আমরা হিল রিয়াকশান, কেলভিন সাইকেল, তার পাশাপাশি রেসপিরেশনে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এবং এটিপি সিনথেসিস এই নিম্নলিখিত বিষয়গুলির জন্য এই লেকচার ভিডিওটি প্রস্তুত করা হচ্ছে। এবং এই লেকচার ভিডিওটি যেহেতু 5টি টপিকের উপর ডিপেন্ডেন্ট, তাই অনেকটা লেন্থ বেড়ে যাবে। আই হোপ তোমরা ধাপে ধাপে করে এই প্রত্যেকটা টপিক ওয়াইজ যে লেকচার ভিডিও সেগুলো মনোযোগ দিয়ে দেখে নেবে। তো প্রথমে আমরা রেসপিরেশন দিয়ে শুরু করছি। ওই তিনটি হয়ে যাওয়ার পর আমরা হিল রিয়াকশান এবং কেলভিন সাইকেল নিয়ে স্টাডি করব। আমরা জানি যে রেসপিরেশন একটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটি বোথ অ্যানিম্যাল এবং প্ল্যান্টস দুজনেরই ঘটে থাকে। মূল জিনিস কি হয়, আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য জারিত হয়ে বা ডাইজেস্টিভ হয়ে ব্লাডের মাধ্যমে যখন সরল খাদ্য কণাগুলো প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসে গিয়ে পৌঁছায়, তাই না? প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসে গিয়ে পৌঁছায় খাদ্য কণাগুলো, এবং প্রত্যেকটা কোষের আমরা জানি যে প্রত্যেকটা কোষের মধ্যে কী থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, ডাবল মেমব্রেন মাইটোকন্ড্রিয়া। তাহলে ব্লাডের মাধ্যমে খাদ্যবস্তুগুলো চলে যাচ্ছে কোথায়, কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থানকারী মাইটোকন্ড্রিয়া। তাহলে এই মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি রেসপিরেশন সম্পন্ন হয়ে থাকে, রেসপিরেশন। এবার মূলত কি হয়ে থাকে না, আমরা জানি যে গ্লুকোজ কিংবা ফ্রুক্টোজ যখন রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কাজ করে, প্রথমে গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়। ওই গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এবং এই পাইরুভিক অ্যাসিড দুটি পদ্ধতির মাধ্যমে, আর এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কমন গ্লাইকোলাইসিস বোথ অক্সিজেন মানে অ্যানারোবিক এবং অ্যানারোবিক সাবস্টেন্স দুজনের ক্ষেত্রেই সম্পন্ন হয়ে থাকে। তাই গ্লাইকোলাইসিস একটা কমন পাথওয়ে, যেটা বোথ অ্যানারোবিক এবং অ্যারোবিক সিস্টেমে আমরা দেখতে পাবো। আলটিমেট পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পর এখানে অক্সিজেনের উপস্থিতিতে যখন ভাঙন ঘটবে, তখন ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শোষণের মাধ্যমে আলটিমেট কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার মলিকুলস এবং এনার্জি এই তিনটি সাবস্টেন্সেস বা প্রোডাক্ট তৈরি হয়। আবার অক্সিজেনের অনুপস্থিতিতে যখন আমরা দেখতে পাই অণুজীব কিংবা পেশিকোষে, আমাদের মাসেল যে সেল, সেখানে অনেক সময় অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড সম্পন্ন করে। আবার ইস্ট কিংবা আদার্স যারা অ্যানারোবিক ব্যাকটেরিয়া রয়েছে বা অণুজীব রয়েছে, মাইক্রোবস রয়েছে, ওদের শরীরে ইথাইল অ্যালকোহল এর পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড এবং এনার্জি প্রোভাইড করে। এখন এই যে তিনটি জিনিস আমরা জানলাম, এটাকে আমরা নিখুঁতভাবে আমাদেরকে এই চ্যাপ্টারের মাধ্যমে জানতে হবে। তো এখন আমরা দেখে নেব যে ফ্রুক্টোজ বা গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস পদ্ধতি সম্পন্ন হচ্ছে, এটি কোথায় সম্পন্ন হয় না, কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হচ্ছে কি না গ্লাইকোলাইসিস। তার পাশাপাশি যদি আমরা দেখি যে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড থেকে যখন ক্রেবস সাইকেল প্রবেশ করছে, তার আগে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন হয়। ওই পাইরুভিক অ্যাসিডের জারণ বা ডিকার্বক্সিলেশন এটি সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। কোথায় হবে, মাইটোকন্ড্রিয়া তার ধাত্র, এই ধাত্রতে সম্পন্ন হবে। ক্রেবস সাইকেল এবং প্রান্তীয় শোষণ, এই ক্রেবস সাইকেলও সেই একইভাবে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে সম্পন্ন হবে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে সম্পন্ন হবে। আর আলটিমেট যেটা থাকলো প্রান্তীয় শোষণ, এই প্রান্তীয় শোষণ সম্পন্ন হবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। ওকে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় আমরা দেখতে পাবো কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখতে পাবো। এবার আমরা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। এখন মূলত আমরা চলে যাচ্ছি
গ্লাইকোলাইসিসে কি ঘটে সেই সম্বন্ধে আমরা একটু দেখে নেব। যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে প্রথমে গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হবে, পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এবার গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলি অক্সিজেন নিরপেক্ষ, এটা মনে রাখতে হবে, অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না। এবার যেটা পাইরুভিক অ্যাসিডের জারণ, ওই পাইরুভিক অ্যাসিডের জারণে আমরা জানি যে পাইরুভিক অ্যাসিড 2 মোল প্রাইমারি পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, সেই পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেশন হবে এবং অ্যাসিডাইল কোএনজাইম তৈরি হবে। অ্যাসিডাইল কোএনজাইম তৈরি হয় পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেশনে। তো এখানে আমরা একটু আরেকটা জিনিস বলে দিই, যেটা বলছিলাম আমরা কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া অবস্থান করে, রেসপিরেটরি সাবস্টেন্স লাইক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে যেমন কোষের মাইটোকন্ড্রিয়াতে পৌঁছাচ্ছে, তাই মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশনের জন্য অ্যানাদার সাবস্টেন্স যেটা অক্সিজেন প্রয়োজন হয়, সেটি আমরা জানি আউটার এনভায়রনমেন্ট থেকে রেসপিরেটরি যে আমাদের সিস্টেম রয়েছে তার মাধ্যমে বাহিত হয়ে অক্সিজেনগুলো এখানে পৌঁছে যায়। এবং অক্সিজেন এবং এই সাবস্ট্রেট যেগুলো আমরা ফ্রুক্টোজ কিংবা গ্লুকোজ বললাম, তার উপস্থিতিতে এখানে বিজারিত হবে, অর্থাৎ ভাঙন ঘটবে খাদ্যের, এবং এখানে আমরা এটিপি আর মেনলি CO2 এবং ওয়াটার মলিকুলস তৈরি করবে। এই এটিপি কিন্তু আমাদের কী কাজ করে, এনার্জি কারেন্সি হিসাবে কাজ করবে, এবং এই এনার্জি কারেন্সি আমাদের যে মেটাবলিক প্রসেস যেগুলো সেগুলোকে সম্পাদিত করতে সাহায্য করছে। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা রেসপিরেশন বা শ্বসন বলে থাকি। তার জন্য আমরা যে ধাপগুলো বললাম, যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, গ্লাইকোলাইসিসের পরে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, তারপর ক্রেবস সাইকেল, এবং লাস্টে থাকবে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যার মাধ্যমে এটিপি সিনথেসিস হয়। তো ক্রেবস সাইকেলে মূলত এখানে আমরা মাইটোকন্ড্রিয়া ধাত্রতে সম্পন্নিত হতে দেখব, এবং সেখানে অ্যাসিটাইল কোএনজাইম বিভিন্ন উৎসেচকের উপস্থিতিতে চক্রাকারে জারিত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং তার সঙ্গে বিজারিত সহ NADH2 FADH2 উৎপন্ন করে। ওকে, এই যে ভাইটাল পদার্থগুলো উৎপন্ন হলো, যেগুলো প্রান্তীয় শোষণ বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পার্টিসিপেট করছে। এবং প্রান্তীয় শোষণ বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা দেখব NAD বা FAD ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের জারিত হয়ে গিয়ে পরিশেষে বিজারিত যৌগগুলির সঙ্গে প্রোটন এবং ইলেকট্রন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ওয়াটার মলিকুলস তৈরি করে, ফরমেশন করে। এবং ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় যে এনার্জি গ্রেডিয়েন্ট তৈরি হয় বা যে এনার্জি ক্রিয়েট হয়, সেখানে ADPর সঙ্গে PIর মধ্যে সংযুক্তি ঘটে এবং ATP প্রডিউস হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা দেখব গ্লাইকোলাইসিস সংক্রান্ত তথ্য ডিটেল স্টাডি করব। গ্লাইকোলাইসিস আমরা দেখলাম যখন গ্লুকোজ সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে গিয়ে 2 মোল পাইরুভিক অ্যাসিড তৈরি করে, এবং তার পাশাপাশি আমরা দেখলাম এটিপি প্রোডাকশান করে, তখন এটাকে গ্লাইকোলাইসিস বলা হয়। এই গ্লাইকোলাইসিস পর্যায়গুলি এমবেডেন, মেয়ারহফ এবং পার্নেস 3 জন সায়েন্টিস্ট যৌথভাবে এটা প্রপোজ করেছিলেন, তাই তাদের নাম অনুসারে এদেরকে EMP পাদয় বলা হয়ে থাকে। আর মনে রাখতে হবে কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের অনুপস্থিতিতে বা কারো ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে এই গ্লাইকোলাইসিস সম্পন্ন হতে পারে। এবার গ্লাইকোলাইসিসের মূল যে স্টেপগুলো যদি আমরা দেখি, প্রথমে কি হয়, একটা গ্লুকোজ মলিকুলস প্রেজেন্স অফ অক্সিজেন প্রেজেন্স অফ এটিপি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করবে। এখানে ফসফেটটা কোথা থেকে এলো, এই এটিপির যে ফসফেট যেটা ADPতে কনভার্ট হয়ে গেল, এবং ফসফেটটা গ্লুকোজের সঙ্গে এড হয়ে যাবে এবং তৈরি করছে গ্লুকোজ 6 ফসফেট। তো এবার দেখব আমরা এখানে যে এনজাইমটা লাগছে তার নাম হচ্ছে কি হেক্সোকাইনেজ। এটাও খুব ইম্পর্ট্যান্ট, হেক্সোকাইনেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ, এই গ্লুকোজের 6 নম্বর কার্বনের সঙ্গে একটা ফসফেট যোগ হয়ে গেলে তখন তৈরি হবে কি গ্লুকোজ 6 ফসফেট। আমাদের যেহেতু লেকচার ভিডিও, তাই আমরা এই কেমিক্যাল স্ট্রাকচারগুলো আঁকতে পারছি না। আমরা যদি পিকচার ড্র করে দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো। সেই সিস্টেমটা আমাদের কাছে নেই, না হলে আমরা দেখব। কিন্তু বর্তমান যে কথাগুলো আমরা বলছি, আমরা ওগুলো যদি মনোযোগ দিয়ে শুনি, আশা করি যে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং সবাই বুঝতে পারবে। তো যাই হোক, এবার গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট যে এটা হচ্ছে কি ফসফোহেক্সোজ আইসোমারেজ, কারণ আইসোমার আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখানে যে এনজাইমটা পার্টিসিপেট করছে 2 নম্বর এনজাইমের নাম ফসফোহেক্সোজ আইসোমারেজ। এই কী করবে, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করে দিবে।
আবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এটিপি মলিকুলস ইনভলভ হচ্ছে, যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, কারণ দুটো ফসফেট এখানে, একটা ফসফেট ছিল 6 নম্বর কার্বন পজিশনে, আবার 1 নম্বর কার্বনে আরেকটা ফসফেট এটিপি থেকে কালেক্ট করবে, দিয়ে তৈরি করবে কি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এবং 3 নম্বর যে এনজাইম এখানে লাগে তার নাম ফসফোফ্রুক্টোকাইনেজ 1, এটা কিন্তু খুব ভাইটাল এনজাইম, রেসপিরেটরি এনজাইম হিসাবে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার নেক্সট দেখব আমরা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট, অর্থাৎ দুটি কমপ্লেক্সে ভেঙে যাবে, তার জন্য যে এনজাইম 4 নম্বর লাগে তার নাম অ্যালডোলেজ। এবং পরবর্তীকালে এরা ইন্টারচেঞ্জ হতে পারে এবং সেখান থেকে তৈরি হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, যে 6 নম্বর উৎসেচকটা লাগে তার নাম হচ্ছে কি এখানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। এবং আলটিমেট গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারলডিহাইড, এবং সেখান থেকে 3 ফসফোগ্লিসারেট, সেখান থেকে 2 ফসফোগ্লিসারেট থেকে ফসফেনল পাইরুভেট এবং পাইরুভেট, এবং পাইরুভেট যেটা ইন্টারচেঞ্জ হয়ে আলটিমেট 2 মোলস কী করবে পাইরুভেট তৈরি করবে। এবার এখানে যদি আমরা এটিপির হিসাব দেখি তাহলে দেখতে পাবো কি একটা গ্লাইকোলাইসিসে মোট উৎপাদিত এটিপি পরিমাণ 8 কিংবা 10 আমরা বলে থাকি এটিপি, কিন্তু এখানে 2 অণু উপরে দেখলাম আমরা এটিপি এখানে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা আলটিমেট 6 কিংবা 8 অণু নেট গ্রেন এটিপি আমরা পেয়ে যাব। আর এখানে নিচে যেহেতু এটিপি প্রোডাকশান হচ্ছে তাই জন্য আমরা একে পে অফ ফেজ বলি, আর এই যে ফেজ অর্থাৎ ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেটের উপরে অংশগুলোতে এখানে দেখতে পেলাম আমরা এখানে এটিপি নাট লাগছে, এখানে একটা 1 মলিকুলস এটিপি লাগছে, তাই আমরা এটাকে যে বলে থাকি প্রিপারেটরি ফেজ। আর প্রিপারেটরি ফেজে কী হয় এটিপি বার্নিং হয়। আলটিমেট আমরা 2 মোলস পাইরুভেট পেয়ে গেলাম যখন 1 মোল গ্লুকোজের গ্লাইকোলাইসিসের মাধ্যমে। তাহলে এখানে এটিপির হিসাবগুলো অলরেডি আমরা বললাম। তো পরবর্তীকালে দেখা যাবে যে এই যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা যদি তার সিগনিফিকেন্স দেখি, 8 মোলস এটিপি তৈরি হচ্ছে, এই 8 মোলস এটিপি আমাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী যে পাথওয়েগুলো রয়েছে ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীকালে এই পাইরুভিক অ্যাসিডের অ্যাসিটাইল কোএনজাইমে রূপান্তর, যেটা আমরা বলেছিলাম পাইরুভিক অ্যাসিডের ডিকারবক্সিলেশন। তো দেখব যে একটা পাইরুভিক অ্যাসিড যখন পাইরুভেট ডিকার্বক্সিলেজের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম আয়ন থাকবে এবং সে তৈরি করবে প্রথম ধাপে একটা অস্থায়ী একটা কম্পাউন্ড তৈরি করে, এবং সেই অস্থায়ী কম্পাউন্ড পরবর্তীকালে পরিবর্তন হয়ে গিয়ে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করবে, 3 নম্বর ধাপে গিয়ে চলে আসবে এবং অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করবে। এই অ্যাসিটাইল কোএনজাইম সর্বশেষভাবে চলে যাবে কোথায় ক্রেবস সাইকেলে, এবং ক্রেবস সাইকেলে যাওয়ার আগে এই যে অ্যাসিটাইল কোএনজাইমের তৈরি হলো পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনে, এখানে আমরা দেখতে পাবো কি যদি এটিপির হিসাব দেখি তাহলে দেখতে পাবো এখানে মোট এটিপি 6 এটিপি প্রডিউস হয়, 6 এটিপি প্রডিউস হয়। এখানে কোনো এটিপি ভাঙন না ঘটে 6 অণু নেট গ্রেন হয়, এবং আমরা আগেরটা দেখলাম গ্লাইকোলাইসিসে 6 থেকে 8, 6 কিংবা 8, আর এখানে দেখলাম পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে 6 অণু এটিপি প্রোডাকশান হচ্ছে। এবার দেখব আমরা যে এখানে মেনলি আমরা দেখব যে কীভাবে ক্রেবস সাইকেল সম্পাদিত হচ্ছে। তো ক্রেবস সাইকেল দেখতে গেলে আমরা আগে তার ডেফিনেশনটা দেখে নেব। তো ক্রেবস সাইকেল মূলত যে প্রক্রিয়ায় জীবদেহের অ্যাসিটাইল কোএনজাইম মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন উৎসেচকের সহায়তায় চক্রাকারে জারিত হয়ে গিয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন হাইড্রোজেন বাহকের উপস্থিতিতে বিভাজিত হয়ে গিয়ে একটা চক্রাকার কমপ্লেক্স তৈরি করছে, যে চক্রাকার সাইকেল সম্পাদিত করার মাধ্যমে এখানে আমরা এটিপি দেখতে পাচ্ছি। এছাড়া যে ইটিএসের জন্য যে NADH2 বা FADH2 তৈরি হয়, এই গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো ক্রেবস সাইকেলে তৈরি হচ্ছে। আমরা এখন সার্কেলভাবে ওই বিক্রিয়াপথটা দেখব, অর্থাৎ অ্যাসিটাইল কোএনজাইম থেকে শুরু হয় এর যে মূল যাত্রাপথ। এই অ্যাসিটাইল কোএনজাইম প্রথমে কি করবে, যেটা তৈরি করবে সেটা হচ্ছে কি যে কম্পাউন্ড যেটা, সেটা আমরা যদি নিখুঁতভাবে দেখি তাহলে ভালো করে দেখতে পাবো। অ্যাসিটাইল কোএনজাইম যখন সাইটেড সিনথেসিসের উপস্থিতিতে H2O লাগবে এবং কোএনজাইম উপস্থিতিতে এটা ভাঙবে, দিয়ে ভেঙে মোটামুটিভাবে এখানে আমরা যে কার্বন কম্পাউন্ড যুক্ত দেখতে পাবো, এখানে 3 কার্বন যে কম্পাউন্ড তৈরি করে সেখানে দেখতে পাবো, তার নাম কি সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড। এবার সাইট্রিক অ্যাসিড পরবর্তীকালে বিভাজিত হয়ে গিয়ে দেখা যাবে
সিস অ্যাকোনাইট অ্যাসিড এবং সিস অ্যাকোনাইট অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড এবং অক্সালো সাকসিনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিক কোয়ে এবং সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড হয়ে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে পুনরায় আবার অ্যাসিডাইল কোএনজাইম তৈরি করছে। তাহলে এইভাবে তাহলে আমরা দেখতে পেলাম যে একটা যাত্রাপথের মাধ্যমে যে যখন অ্যাসিডাইল কোএনজাইম আমরা দেখলাম পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি হলো, যেটা তৈরি হয়েছিল গ্লুকোজ থেকে। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিডাইল কোএনজাইম, সেই অ্যাসিডাইল কোএনজাইম সাবস্ট্রেট লাগছে কে না, তার নাম অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, অর্থাৎ অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডাইল কোএনজাইম অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে সাইট্রেট সিনথেসিস উৎসেচকের সহায়তায় কোএনজাইম থাকবে, বিভাজিত হয়ে গিয়ে তৈরি করে সাইট্রিক অ্যাসিড। সেই সাইট্রিক অ্যাসিড সিস অ্যাকোনাইট অ্যাসিড প্লাস অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এবং যেটা রয়েছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিক কোএনজাইম, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড হয়ে ম্যালিক অ্যাসিড হয়ে আলটিমেট আবার সাবস্ট্রেটে পৌঁছে গেল অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে আলটিমেট এখানে এই যে সাইকেলটা কমপ্লিট হলো, এখানে আমরা দেখতে পেলাম যে মোট এটিপি এখানে 24 অণু তৈরি হবে এবং তার পাশাপাশি এখানে যে NADH2 বা FADH2 তৈরি হলো, সেই এগুলো কিন্তু আমরা এটিপি প্রোডাকশানে অর্থাৎ ইটিএসে কিন্তু এদের ভাইটাল রোল আমরা দেখতে পাবো। তো এর যে কার্বন কম্পাউন্ডগুলোর স্ট্রাকচার দেওয়া আছে, আমরা এগুলোকে লিখে লিখে প্র্যাকটিসও করতে পারি, তার পাশাপাশি এগুলোকে আমরা পড়ে নিতে পারি। এবার দেখব যে এখানে যে কথাগুলো আমি বললাম ক্রেবস সাইকেলের, আলটিমেট আমাদের কী লাভ হলো ক্রেবস সাইকেলে। তাহলে ক্রেবস সাইকেলের যে গুরুত্ব যদি আমরা দেখি, এখানে ক্রেবস সাইকেল NADH2 এবং FADH2 এটা তৈরি হলো এবং 24 অণু এটিপি তৈরি হয় ক্রেবস সাইকেলের মাধ্যমে, এবং এটা এমফিবোলিক পাথওয়ে। আর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নাইট্রোজেন বিভাগের সঙ্গে সরাসরি যোগসূত্র সম্পাদিত করে, অর্থাৎ এখান থেকে তারা চাইলে নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন বিভাগে বা নাইট্রোজেন মেটাবলিজমে তারা পার্টিসিপেট করতে পারে। তো এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি পরবর্তী পাথওয়েতে চলে যাই, অর্থাৎ আমরা দেখব যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেখানে এটিপি সিনথেসিস হয়। আমরা একটু স্পিডে বলে যাচ্ছি কারণ আমাদের যেহেতু টাইম খুবই কম এবং ভিডিওর লেন্থ যাতে খুব বেশি না হয়, আমরা মূল কথাগুলোকে বলে দেওয়ার চেষ্টা করছি। আমরা পরবর্তীকালে বই ধরে কিন্তু পড়ে নিতে পারি। আমি যে মূল জিনিসগুলো বলছি সেগুলো মাথায় রাখে আমরা যে বইয়ের যে ভাষাগুলো আমরা বুঝতে পারব। তো এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে যে জারকমূলক ক্রিয়াগুলি সম্পাদিত হয়, তাতে আণবিক অক্সিজেন লাগে এবং NAD এবং FAD জারক পদার্থরূপে কাজ করে বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলো জারিত করে বিক্রিয়া শেষে নিজেরা বিজারিত হয়ে গিয়ে এখানে NADH2 এবং FADH2 গঠন করেছিল। তো সেই প্রক্রিয়ায় এটা আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখব যে সবাত শোষণের শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বিভিন্ন ইলেকট্রন বাহকগুলি যে প্রক্রিয়ায় বিজারিত NAD এবং FADকে জারিত করে আণবিক অক্সিজেনের উপস্থিতিতে ওয়াটার এবং উচ্চ শক্তি সম্পন্ন এটিপি প্রোডাকশন করবে, ওই পাথওয়েকে আমরা কি বলবো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল জিনিসগুলো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ইলেকট্রন বাহকের প্রয়োজনে এবং NAD FAD জারিত করে তারা আণবিক অক্সিজেন এবং আণবিক জল এবং আণবিক অক্সিজেনের উপস্থিতিতে জল এবং এটিপি উৎপন্ন করবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এটা পুরো প্রক্রিয়াটি অন্তঃপর্দায় সম্পাদিত হচ্ছে। এখানে আমরা দেখব যে ইলেকট্রন যে বাহকগুলো রয়েছে, সেই ইলেকট্রন বাহক ক্ষেত্রে এখানে বিভিন্ন কমপ্লেক্স গঠন করে। সেই কমপ্লেক্সগুলো আমরা পরপর দেখব এবং তাদের মধ্যে বিক্রিয়াপথগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট যে কমপ্লেক্সটা লাগে তার নাম কমপ্লেক্স 1, যেটি NADH ডিহাইড্রোজিনেজ বা NADHQ রিডাক্টেজ কমপ্লেক্স নামে পরিচিত। এই কমপ্লেক্স আমরা দেখে নেব। এখানে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 2 এখানে আরও রয়েছে। আর এর পাশাপাশি এখানে এটিপি সিনথেটেজ লাগছে, যেখান থেকে এটিপি প্রোডাকশান হচ্ছে। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখব। তো প্রথমে কি হয় না, কমপ্লেক্স 1 থেকে NADH প্লাস H প্লাস উপস্থিতিতে NADH রিহাইড্রোজিনেজ দ্বারা জারিত হয় এবং এই বিক্রিয়ার ফলে যে প্রোটন তৈরি হলো, নির্গত হলো, এই কমপ্লেক্স ডিহাইড্রোজিনেজ উৎসেচকের কয়েকটি FAS কেন্দ্র থাকে। কমপ্লেক্স 1-এর পাশে COA কিউ বা ইউবিকুইনন নামে একটি ইলেকট্রন বাহক থাকে, যা ইলেকট্রনকে NADH2-তে জারিত হওয়ার সময় নির্গত ইলেকট্রন কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2-তে পরিচালিত করে। তাহলে মূল যে বিষয়বস্তু এখানে যে কমপ্লেক্সগুলো রয়েছে, তারা যখন
একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে ইলেকট্রন পরিচালনা করবে, তখন তাদের ভিতরে একটা যে ফ্লো তৈরি হয়, সেই ফ্লোতে কী হবে না, এটা আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো প্রোটনগুলো কী হবে না ভেতর থেকে বাইরের দিকে তার ইন্টারমেমব্রেন স্পেসে গিয়ে জমা হতে থাকবে, এবং যতবার ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে ততবারই ওই প্রোটনগুলো আউটার এনভায়রনমেন্ট অর্থাৎ ইনার মেমব্রেন স্পেসে গিয়ে জমা হবে। তো আলটিমেট যে ইলেকট্রন গ্রাহক হিসাবে এটিপি সিনথেটেজ রয়েছে, তখন এই প্রোটন গ্রেডিয়েন্ট যখন তৈরি হবে, সেই প্রোটন গ্রেডিয়েন্ট বাইরে বেশি এবং ভিতরে কম, তখন তারা কি করবে না, প্রোটন চ্যানেল একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, তখন প্রোটনগুলো ভিতরের দিকে আসবে। তাহলে এখানে যে ফোর্সটা তৈরি হবে, সেই ফোর্সের উপস্থিতিতে এটিপির সঙ্গে পিআই যুক্ত হয়ে গিয়ে এটিপি তৈরি করবে, এবং ইলেকট্রনগুলো যখন পরিবাহিত হচ্ছে, তখন ইলেকট্রনগুলো হাফ অক্সিজেনের সঙ্গে দুটো প্রোটন যুক্ত হয়ে গিয়ে এখানে আমরা কি দেখতে পাবো, আণবিক জল বা আণবিক অক্সিজেনের উপস্থিতিতে এখানে জল প্রিপেয়ার হবে। তাহলে এখানে অন্য যে কমপ্লেক্সগুলো থাকে, কমপ্লেক্স 3-তে থাকবে সাইটোক্রোম B6-1, যেটা QH2 সাইটোক্রোম সি রিডাক্টেজ কমপ্লেক্স, এবং কমপ্লেক্স 4 যেটা সি রিডাক্টেজ কমপ্লেক্স, সাইটোক্রোম সি রিডাক্টেজ কমপ্লেক্স। আর লাস্টে যে কমপ্লেক্সটা থাকবে, যেটাকে আমরা বলি F0F1 বা এটিপি সিনথেটেজ, এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ যেটা আমরা এক্ষুনি বললাম যে যখন মাইটোকন্ড্রিয়া ধাত্র থেকে অন্তঃপর্দার মধ্যে H+ আয়ন প্রকোষ্ঠের দিকে পরিচালিত হয়, এই কারণে অন্তঃপর্দার দুপাশে H+ আয়নের ঘনত্বযুক্ত অঞ্চল থেকে H+ আয়ন এটিপি সিনথেটেজের মধ্যে বিশেষ প্রোটিনের মধ্যে গমন করে। এই গমন করার সময় যে শক্তি তৈরি হয়, সেই শক্তি এটিপির সঙ্গে পিআইয়ের মধ্যে যুক্ত ঘটিয়ে এটিপি প্রডিউস করছে। তাহলে আমরা এখানে আরও ডিটেলসভাবে যদি দেখি, তাহলে দেখতে পাবো একটা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, এটা আউটার মেমব্রেন এবং এটা ইনার মেমব্রেন, এটা ক্রিস্টি। এবার দেখতে পাচ্ছি এই অন্তঃপর্দা এবং এই দুটো পর্দার মাঝখানে যে ফাঁকাটা জায়গাটা রয়েছে, সেটাকে আমরা কি বলছি, বহিঃপ্রকোষ্ঠ। আর এটা ভিতরে যে ধাত্র রয়েছে সেটা অন্তঃপ্রকোষ্ঠ বলছি, বা এটাকে আমরা ইন্টারনাল মেমব্রেন বলতে পারি। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা F0F1 অর্থাৎ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেই অংশটাই ইলেকট্রন বাহকের ক্ষেত্রে এখানে F0F1 বা এটিপি সিনথেটেজ হিসাবে কাজ করছে। তো যখন উচ্চ ঘনত্বের প্রোটন বাইরের এনভায়রনমেন্টে বেশি হয়ে যায়, অর্থাৎ বহিঃপ্রকোষ্ঠে, অর্থাৎ এই যে জায়গায় যখন H+1 বেশি হয়ে যাবে, তখন এই পথ দিয়ে তারা ভিতরের দিকে অর্থাৎ ধাত্রের দিকে তারা গমন করা শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি যখন আউটার মেমব্রেন স্পেসে যখন প্রোটনের গ্রেডিয়েন্ট উচ্চ হয়ে যাবে, এবং এই যে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছিল ধাত্র থেকে প্রোটনগুলো সব বাইরের এনভায়রনমেন্টে, অর্থাৎ হচ্ছে কি যে প্রকোষ্ঠ, সেখানে গিয়ে প্রোটনের ঘনত্বটা বাড়াচ্ছিল। আর আলটিমেট যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট শেষ পর্যায়ে এটিপি সিনথেটেজের উপস্থিতিতে প্রোটনগুলো বহিঃপ্রকোষ্ঠ থেকে ধাত্রতে আবার গমন শুরু করছে। তাহলে এই বহিঃপ্রকোষ্ঠ থেকে যখন অন্তঃপর্দায় ধাত্রতে যখন হচ্ছে কি বা অন্তঃপ্রকোষ্ঠে প্রোটনগুলো রান হচ্ছে, মুভ করছে, তখন একটা এনার্জি কাজ করছে। সেই এনার্জির উপস্থিতিতে এটিপির সঙ্গে পিআই যুক্ত হয়ে গিয়ে এটিপি তৈরি করছে। তাহলে এই হচ্ছে আমাদের এটিপি সিনথেসিসের মূল বিষয়বস্তু। এবার আমরা একটু সংক্ষেপে দেখে নেব যে এটিপি উৎপাদনের সংখ্যাগত দিক থেকে আমরা যদি একটা সংখ্যার মিল দেখি, তাহলে কি দেখতে পাবো যে কত অণু এটিপি এবং কিভাবে আমাদের গ্লুকোজগুলো এটিপি তৈরির মাধ্যমে আমাদের সম্পাদিত হচ্ছে। না, গ্লাইকোলাইসিসের মোট এটিপি উৎপাদন হচ্ছে 8 কিংবা 10 অণু, কিন্তু উৎপাদন খরচা হচ্ছে 2 অণু, আলটিমেট আমাদের নিড হচ্ছে 6 কিংবা 8। আবার পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে উৎপাদিত হচ্ছে 6 অণু এটিপি, ক্রেবস সাইকেলে 24 অণু। এবার টোটাল যদি আমরা দেখি এটিপি উৎপাদন কত হয়, না আমরা দেখব 36 কিংবা 38 মলিকুলস আমাদের এটিপি প্রোডাকশান হয়। এই ছিল আমাদের মূল আলোচনার বিষয়, অর্থাৎ আমরা খুব সংক্ষেপেই বুঝে নেওয়ার চেষ্টা করলাম। কেউ যদি চাই আমরা এগুলোকে আমরা ডিটেলস পড়তেও পারি রিডিংয়ের মাধ্যমে এবং কেমিক্যাল স্ট্রাকচারগুলো এঁকে, কিন্তু আমি বিশেষ কারণে যেটা বললাম, লেন্থ যাতে ভিডিওর কম হয় এবং বুঝতে যাতে সুবিধা হয়, তার জন্য কিন্তু আমরা খুব সংক্ষেপে বললাম। এবার দেখব যে আর সালোক সংশ্লেষে আমরা দুটো জিনিস বাকি রেখেছিলাম, একটা হিল বিক্রিয়া এবং একটা কেলভিন সাইকেল। তো আজকে আমরা সেই হিল বিক্রিয়া সংক্রান্ত একটু আলোচনা করে নেব। তো হিল বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, বিশেষত রবিন হিল 1937-এ ক্লোরোপ্লাস্টের হাইড্রোজেন রহিতা পটাশিয়াম ফেরিক অক্সালেটের এবং অক্সিজেনের মিশ্রণকে আলোকের প্রয়োগে তিনি হাইড্রোজেন গ্রাহক বিজারিত হয়ে পটাশিয়াম ফেরাস অক্সালেট পরিণত করেছিলেন। অর্থাৎ এখানে ওয়াটার মলিকুলস এবং এই যে সাবস্ট্রেট সূর্যালোক এবং ক্লোরোফিলের মধ্যে বিজারিত হয়ে গিয়ে এটা বিজারিত হয় এবং অক্সিজেনটা রিলিজ হয়ে যায়। অর্থাৎ এই বিক্রিয়াটাকে
হিল, রবিন হিল, তিনি হিল বিক্রিয়া নামে বলেছিলেন। তো আমরা দেখলাম হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট, যেটা হিল বিকারক হিসাবে কাজ করছে এখানে। এবং পরবর্তীকালে 1952 সালে আয়নন এবং ইমারসন প্রমাণ করেন যে সূর্যালোকের উপস্থিতিতে কোষের সালোক সংশ্লেষে হাইড্রোজেন গ্রাহক হলো NADP। এখানে যেহেতু এখানে ফেরাস পটাশিয়াম ফেরিক অক্সালেটকে ব্যবহার করা হয়েছে, কিন্তু ইন জেনারেল যখন সালোক সংশ্লেষ হয় সেখানে NADP+ হচ্ছে কি হিল বিকারক হিসাবে কাজ করে ফটোসিনথেসিসে। এটা কে প্রমাণ করেছিলেন না আয়নন এবং ইমারসন, তারা 1952-তে এটা প্রমাণ করে দেখিয়েছিলেন। এবার দেখব আমরা যে কেলভিন সাইকেল। তো কেলভিন সাইকেলের যে মূল বিষয়বস্তু আমরা একটু জুম করে দেখব, যে মূলত এখানে দেখতে পাচ্ছি যে কেলভিন সাইকেলে প্রথমে কি হয়, রাইবিলোজ 1,5-বিসফসফেট, তার সঙ্গে সাবস্ট্রেট হচ্ছে কি যেটা আমরা বললাম RUBP, এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্স অফ রুবিস্কো, অর্থাৎ রাইবিলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনের উৎসেচকের প্রভাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা আমরা কি বলছি 3-PGA তৈরি করছে, 3 কার্বনযুক্ত কম্পাউন্ড 3-PGA। এবার দেখব এখানে একটা ADP-তে কনভার্ট হবে এবং 3-PGA থেকে 1,3-বিসফসফোগ্লিসারিডিহাইড প্রস্তুত করবে, এবং সেখানে NADPH2 ভেঙে গিয়ে NADP তৈরি করবে, সেখান থেকে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিডিহাইড। এবং এই 3-ফসফোগ্লিসারিডিহাইড পরবর্তীকালে দুটো পাথওয়েতে পার্টিসিপেট করবে। একটি দেখতে পাচ্ছি আমরা এখানে 3-ফসফোগ্লিসারিডিহাইড থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট, এবং অন্যদিকে চলে যাচ্ছে কি ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। কারণ আমরা জানি এই যে সাইকেলটা চলছে এখানে গ্লুকোজও তৈরি হবে, তার আবার হচ্ছে কি RUBP যেটা সাবস্ট্রেট হিসাবে কাজ করছিল, অর্থাৎ রাইবিলোজ বিসফসফেট, সেটাকে আবার সাবস্ট্রেটটাকে ফেরত দিতে হবে। তো অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি 3-ফসফোগ্লিসারিডেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, তার পাশাপাশি ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট। এই ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট থেকেও ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হতে পারে। আলটিমেট আমরা দেখব এখানে ফ্রুক্টোজ বিসফসফেট একটা ফ্রুক্টোজ 6-ফসফেট, এবং এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট একটা মলিকুলস এরিথ্রোজ ফসফেট এবং জাইলোজ 5-ফসফেট। আমি আবার সাম আপ করে বলছি যে RUBP সাবস্ট্রেট, উৎসেচক হচ্ছে রুবিস্কো, তারা পরস্পর বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে ইন জেনারেল, যেহেতু আমরা কেলভিন সাইকেল করছি। কারণ রুবিস্কোর একটা প্রপার্টি থাকে অক্সিজেনের সঙ্গে বাইন্ড করা, আবার CO2-র সঙ্গে বাইন্ড করা, যার ঘনত্ব বেশি থাকবে তার সঙ্গে বেশি বাইন্ড করবে। কেলভিন সাইকেলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকে বলে রুবিস্কোর কার্বক্সিলেজ প্রপার্টি থাকে, ফলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তাহলে সেই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই 1,3-বিসফসফোগ্লিসারিক থেকে 3-ফসফোগ্লিসারিডিহাইড, সেখান থেকে তাহলে দুটোতে ভেঙে গেল একটা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট। এই ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট পুনরায় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেও কনভার্ট হতে পারে। এবার দেখব যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট দুটো কম্পাউন্ডে ভাঙতে পারে, একটা এরিথ্রোজ 4-ফসফেট এবং জাইলোজ 5-ফসফেট, এবং তার পাশাপাশি ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি করছে। তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট পরবর্তীকালে গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হয়ে গিয়ে এখান থেকে PI রিলিজ হওয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করছে, যেটা পরবর্তীকালে এই গ্লুকোজটা স্টেবল নয়। কারণ আমরা জানি গ্লুকোজ এটা যেটা হচ্ছে কি রিডিউসিং সুগার। এই গ্লুকোজ পরবর্তীকালে 3টি কম্পাউন্ডে ভেঙে যাবে, একটা হচ্ছে কি সুক্রোজ, একটা হচ্ছে কি সেলুলোজ, আর একটা স্টার্চ। তাহলে সুক্রোজ যেটা ট্রান্সপোর্ট হিসেবে কাজ করছে, সেলুলোজ সেলুলার ফরমেশন করছে, এবং সুক্রোজ যেটি স্টার্চ সেটি রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল হিসাবে জমা থাকছে। এবার দেখব আমরা যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট যেটা এরিথ্রোজ 4-ফসফেট এবং জাইলোজ 5-ফসফেট তৈরি করেছে, সেই দুটো পরবর্তীকালে এরিথ্রোজ 4-ফসফেট থেকে সিডোহেপ্টুলোজ 1,7-বিসফসফেট এবং জাইলোজ 5-ফসফেট থেকে সিডোহেপ্টুলোজ 7-ফসফেট। এখানে সিডোহেপ্টুলোজ 1,7-বিসফসফেট থেকেও সিডোহেপ্টুলোজ 7-ফসফেট তৈরি করতে পারে। তারা পরবর্তীকালে রাইবোজ 5-ফসফেট কিংবা জাইলোজ 5-ফসফেট থেকে রাইবিউলোজ 5-ফসফেট থেকে RUBP অর্থাৎ রাইবিউলোজ 20-ফসফেট তৈরি করতে পারে। এইভাবে পুরো সাইকেলটা কি কন্টিনিউ চলছে, অর্থাৎ প্রতি 6 অণু গ্লুকোজের জন্য প্রতি 6টা RUBP এখানে 1 মলিকুলস কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ তৈরি করছে, এবং আবার 5 মলিকুলস যেভাবে 5 কার্বনযুক্ত RUBP নিয়েছিল সেটাকে আবার ফেরত দিয়ে দিচ্ছে। এবার এইভাবে এই কেলভিন সাইকেলটা স্টেবল হচ্ছে।
বোঝা গেল কি বললাম। অর্থাৎ যেটা আরইবিপি সেটা হচ্ছে কি তোমার আবার হচ্ছে কি সাবস্ট্রেট হিসাবে ফিরে যাচ্ছে, এবং 6 অণু যে CO2 লাগছে আমরা জানি, C6 যে কার্বন ডাইঅক্সাইডের আমাদের ফটোসিনথেসিসের সমীকরণ, সেখানে আমরা বলেছিলাম কি যে 6CO2 প্লাস 12H2O যখন C6H12O6 তৈরি করছে প্লাস 6O2 প্লাস 6H2O। তাহলে এখানে যদি আমরা ব্যালেন্সিং দেখি, যেখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড কিন্তু 1 মোল কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে, বাকি কিন্তু সে অক্সিজেন এবং জল বিজারিত করে তৈরি করে দিচ্ছে। তো সেটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে মূলত দেখব যে কেলভিন সাইকেলের যদি আমরা গুরুত্ব দেখি, তাহলে কি দেখতে পাবো এখানে, ইম্পর্টেন্স আমরা দেখতে পাবো যে কেলভিন সাইকেলের মাধ্যমে এখানে CO2 গ্যাস আরইবিপির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে 3-ফসফোরিক অ্যাসিড তৈরি করলো, যেটি পুনরায় হচ্ছে শর্করা উৎপাদন করে, এবং আরইবিপি আবার পুনরুৎপাদন হয়ে গিয়ে রিসাইকেলিং করছে। আবার আমরা দেখলাম যে এখানে কেলভিন সাইকেলের মাধ্যমে CO2 শোষিত হয়, আর পরবর্তীকালে এটা অক্সিজেন তৈরি করে। এই জন্য অক্সিজেন এবং CO2-র মধ্যে ভারসাম্যটা যাতে পরিবেশে ঠিকঠাক থাকে, তার জন্য কিন্তু এই চক্রটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আই হোপ আমরা বুঝতে পেরেছি। তাও আমি বলছি, যদি কোনো কারণে কিছু প্রবলেম থাকে, তাহলে আমরা যে লাইভ সেশন ক্লাস দেব, সেই লাইভ সেশন ক্লাসে আমরা প্রত্যেকে নিজের অভিযোগ বা নিজের ডাউটগুলো তুলে ধরার চেষ্টা করব, আমরা সেগুলোকে ক্লিয়ার করে নেব। আমি প্রথম থেকে বলেছি ভিডিওর লেন্থ যাতে আমরা রিডিউস করতে পারি, তার জন্য এই আমরা খুবই সংক্ষেপে এবং খুব তাড়াহুড়োভাবে এই লেকচারগুলো প্রোভাইড করলাম। তোমরা পোজ করে কিংবা স্ক্রিনশট মেরে কিংবা নোটস ধরে পড়াশোনা করবে, যেগুলো প্রবলেম হবে আমাদের সঙ্গে শেয়ার করবে, আমরা সেগুলো সলিউশন করব। ধন্যবাদ।